আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি ইউসিসি কর্তৃক আয়োজিত বাংলা সাজেশনমূলক ক্লাসে। বরাবরের মতো আজকের এই ক্লাসটিতে যারা যুক্ত হয়েছে বা একটু পরে যারা যুক্ত হবা প্রত্যেককেই ইউসিসির পক্ষ থেকে পুনরায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমরা ইতোমধ্যে জেনেছো আজকের এই বাংলা ক্লাসটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের এই টপিক্সটিতে বাংলা বানানের পাশাপাশি বাংলা সাহিত্য অংশের দুটি বিরাট বা একটু মেসিভ দুইটা টপিক্স, সেটা হচ্ছে অপরিচিতা এবং সোনার তরী নিয়ে আমরা আদ্যপর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে সাহিত্য অংশটা স্টুডেন্টরা একটু পড়তে চায় না, কারণ হচ্ছে সাহিত্য অংশটা তাদের কাছে মজাদার মনে হলেও স্টুডেন্টরা বেশি এই জায়গায় ওভার কনফিডেন্ট থাকার কারণে বাংলা সাহিত্য অংশে জোর দিতে চায় না। বাট বাংলা সাহিত্যের অপরিচিতা এবং সোনার তরী কোন কোন চৌম্বক অংশগুলো পড়া উচিত সেই বিষয়ে একটা ধারণা থাকবে আজকের এই ক্লাসটিতে। তো তোমরা যারা দেখছো ক্লাসটিতে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ওভারঅলি বিষয়ে একটু চাইলে কমেন্টস করো। আচ্ছা, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছ অনেকে সালাম দিয়েছো, একসাথে উত্তর দিলাম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমরা একটু খেয়াল করবা, সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। তুমি হচ্ছে তোমার কলেজে বা বিভিন্ন প্লেসে তুমি হচ্ছে বাংলা বানানের নিয়ম থেকে পরীক্ষা দিয়েছো, বাট আজকে আমি একটা মিল খোঁজার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে। এই এইচএসসি বোর্ড পরীক্ষার বাংলা বানান থেকে তোমাদের পরবর্তী অ্যাডমিশন টেস্টের জগতে কতটা কার্যকর এবং কতটা হচ্ছে কাজ দিবে তোমার পরবর্তী লাইফে, সে বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব। সো চলে যাচ্ছি আজকের এই ক্লাসের ভিতর। আচ্ছা, তোমরা একটু কমেন্টস করো তো, প্রথমত কি আমরা সাহিত্য অংশ দিয়ে ক্লাসটা স্টার্ট করব নাকি হচ্ছে গ্রামার অংশটা দিয়ে স্টার্ট করব? তার জন্য তোমরা একটু কমেন্টস অংশে লেখো সাহিত্য মানে হচ্ছে লিটারেচার, কমেন্টসে লিখবা এল লিখবা, আর হচ্ছে গ্রামার যেহেতু হচ্ছে জি লিখলেই হবে, তাইলে আমি বুঝবো আসলে তোমরা কোনটা চাচ্ছ আর কি। ঠিক আছে, একদম ঠিক বলেছেন, সাউন্ড ঠিক আছে। বৃষ্টি, তুমি হচ্ছে আকাশ থেকে না, কমেন্টস অংশে একটু মনোযোগ দাও, তাহলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, বৃষ্টির সাথে সাথে সুরভি আছো, তারপরে হচ্ছে একটা হচ্ছে এসিসি পরীক্ষার্থী আছে আমার এই ক্লাসে হচ্ছে বিনয় আচার্য। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসিসি পরীক্ষার্থী বিনয় আচার্য। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ বিনয় আচার্যকে। আচ্ছা, এবার তাহলে দেখো হচ্ছে প্রথমে আমি চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে পেজটার মধ্যে দেওয়া আছে, দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে তোমাদের একটা নির্দেশনা দেওয়া আছে। তোমরা যে হচ্ছে গ্রামার অংশের মধ্যে দেখো হচ্ছে 30 নম্বরের গ্রামার অংশ হয়ে থাকে, বাট হচ্ছে প্রথমে দেখা যায় যে প্রশ্নটা আসে এইচএসসি বোর্ড পরীক্ষার গ্রামার অংশে, সেটা হচ্ছে উচ্চারণ থেকে। উচ্চারণটা যদি 1 নম্বরে থাকে, পরবর্তীতে 2 নম্বর কোশ্চেনে যেটা চলে আসে সেটা হচ্ছে বাংলা বানান থেকে। দেখো হচ্ছে 2 নম্বরের কোশ্চেনটা কীভাবে আসে। দেখো তোমাদের জন্য প্রথমে একটা টিপস আছে, এই টিপসটা একটু দেখো সেটা হচ্ছে খেয়াল করো, বাংলা বানানের নিয়ম, ইনস্ট্রাকশন বা হচ্ছে নির্দেশনা। দেখো 2 নং প্রশ্নে তোমাদেরকে সাধারণত বাংলা 5টি বানানের নিয়ম অথবা প্রশ্নের প্রদত্ত শব্দগুলি থেকে 5টি শব্দের শুদ্ধ বানান লিখতে বলা হবে। শুদ্ধ বানান কি করতে বলা হবে? লিখতে বলা হবে। আচ্ছা, শুদ্ধ বানান লিখতে বলা হবে। এই অংশের পূর্ণমান কত? 5। পূর্ণমান কত হচ্ছে? 5। ডেফিনেটলি তোমরা একটু জানো বিষয়টা। যদি তুমি বানানের নিয়ম লিখো, এই জায়গার ভিতরে আমার একটা নির্দেশনা বা টিপস দেয়া আছে, যারা A+ পেতে চাও তাদেরকে এই জায়গাটা খুব কাজে দিবে। যদি তুমি বানানের নিয়ম লিখো তাহলে প্রতি নিয়মের সাথে একটি বা দুটি করে উদাহরণ দিতে হবে। তুমি ধরো হচ্ছে 5টা নিয়ম লিখলা, 5টা নিয়মের সাথে হচ্ছে নিয়ম রিলেটেড 2টা করে এক্সাম্পল দিবা। কারণ সাধারণত প্রতিটি নিয়মের জন্য মানে হচ্ছে 0.5 মানে হচ্ছে হাফ নম্বর, এবং উদাহরণের জন্য কত? হাফ নম্বর। এভাবে হচ্ছে নাম্বারটা কি করা হয়? বন্টন করা হয়। আমি আশা করব যারা আমার এই ক্লাসটা দেখছো তারা এই বিষয়টা একটু গুরুত্ব অনুধাবন করতে পারবা, এই ভেবে যে আমি একটা নিয়ম লিখব তার জন্য হাফ মার্কস, এবং নিয়মের ওই নিয়ম রিলেটেড 2টা এক্সাম্পল যদি আমি সাথে দিই ওইটার জন্য কত? হাফ মার্কস। তার মানে হচ্ছে 5টা পয়েন্ট লিখলে আমি 5 নাম্বার পেয়ে যাচ্ছি। এবার দেখো হচ্ছে
অথবা অংশে 5টি শব্দের শুদ্ধরূপ লিখতে হবে। কি লিখতে হবে? শুদ্ধরূপ লিখতে হবে। সুতরাং তোমরা দ্বিতীয় অপশনটি বাছাই করতে পারো। কেননা 5টি শব্দের সঠিক বানান লিখতে পারলেই কত নাম্বার পাওয়া যাবে? 5 নাম্বার। কত নাম্বার পাওয়া যাবে? 5 নম্বর পাওয়া যাবে। এক্ষেত্রে সময় কি লাগবে? কম লাগবে। এই মুহূর্তে যারা হচ্ছে ক্লাসটা দেখছো তাদেরকে আমি একটু বলতে চাই, তোমাদেরকে অ্যাজ এ টিচার হিসাবে এক যুগেরও বেশি অভিজ্ঞতার জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলতে চাই যে আসলে তোমরা কোনটা লিখবা। তোমাদের টার্গেটটা হচ্ছে কম লিখে বেশি নাম্বার যারা পেতে চাও, তাহলে তারা হচ্ছে কোনটা সিলেক্ট করবা। এটা দিলাম ধরো হচ্ছে অপশন এ। এ মানে হচ্ছে অপবিশ্বাস। অপশন বি মানে কি বলো তো? বুবলি। ঠিক আছে, তাইলে কি তোমরা অপবিশ্বাসের পক্ষে আছো নাকি বুবলির পক্ষে আছো সেটা একটু জানাও। ঠিক আছে, একটা গার্ডিয়ান অলরেডি হচ্ছে কমেন্টস করেছে, ওনার নাম হচ্ছে নাজমুল হোসেন। ঠিক আছে, বলতেছে যে ওনার মেয়ে এসএসসি পরীক্ষার্থী, বাট হচ্ছে বাংলা গ্রামার অংশে দুর্বল। ঠিক আছে, এই মুহূর্তে কি করা যায়? আচ্ছা, এটার জন্য আপাতত আমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে করতে থাকুক ইনশাল্লাহ। ইউসিসি স্টুডেন্টদের কথা চিন্তা করে এটা হচ্ছে ফ্রি করে দিয়েছে ইউসিসি কর্তৃপক্ষ। এর জন্য ইউসিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। হচ্ছে আরেকজন স্টুডেন্ট কমেন্টস করেছেন হচ্ছে শান, উনি বলতেছে যে হচ্ছে এই ক্লাসটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, পাশাপাশি ইউসিসির প্রত্যেকটা ক্লাসই উনি ফ্রি পাওয়াতে ইউসিসির প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, ধন্যবাদ হচ্ছে শানকে। আচ্ছা, এবার চলে যাচ্ছি হচ্ছে, তাইলে তোমরা অনেকে কমেন্টস করেছো এ অর বি। এবার তাইলে দেখতে পাই সেটা হচ্ছে আমি চলে যাচ্ছি, আমার মনে হয় আমার পার্সোনাল মানে পছন্দ থাকবে হচ্ছে বি নাম্বারটা। পার্সোনালি হচ্ছে আমি বলবো যে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে রাইট, ডেন্ডি দ্য রাইট চয়েস আর কি যেটা। আচ্ছা, এবার দেখো একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যেটা 1 নাম্বার নিয়ম রিলেটেড। 1 নাম্বার নিয়মটা যেটা বলেছিলাম, একটা প্রশ্নের 5টা নিয়ম থাকবে, 2টা করে এক্সাম্পল থাকবে। এরকম একটা প্রশ্ন এসেছে, কোথায় এসেছে দেখো হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ এসেছে, ঢাকা বোর্ড 2022-এ এসেছে, রাজশাহী বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে ময়মনসিংহে বোর্ড 2023 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, তারপর হচ্ছে বরিশাল বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটা এসেছে। তোমাদেরকে আমি এই কথাটা একটু গুরুত্ব দিয়ে পড়তে বলবো এই কারণে, আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো, যাহাই এসএসসি বোর্ড পরীক্ষা তাহাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অ্যাডমিশন টেস্ট। আমি আবার কথাটা রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাহাই এসএসসি বোর্ড পরীক্ষার এক্সাম তাহাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের প্রস্তুতি। সো তোমরা যারা এখন থেকে এসএসসি বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা 100% ভাবে কমপ্লিট করবা, তাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশে খুব বেশি হচ্ছে কনফিডেন্ট পাবা, খুব বেশি তোমরা কি পাবা? কনফিডেন্ট পাবা। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো কোশ্চেনটা কি আছে। সেটা হচ্ছে দেখো, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখুন। কিভাবে লিখতে বলেছে? উদাহরণ সহ। কিভাবে লিখতে পেরেছে? উদাহরণ সহ লিখতে পেরেছে। এই জায়গা থেকে এরকম উত্তর তোমার কাছেও লেখা আছে তোমার বইতে বা হচ্ছে তোমার হচ্ছে হ্যান্ডনোটে গ্রামার অংশে। এই জায়গা থেকে আমি তোমাদেরকে, যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে আমি যেটা বলতে চাই, তুমি একটু দেখো এই প্রশ্নটা লেখার জন্য পরীক্ষার হলে তুমি কত মিনিট সময় পাবা এবং নির্ভুলভাবে লিখতে পারবা কিনা, বা ওই টাইম ফ্রেমের মধ্যে তোমার দ্বারা কাভার করা সম্ভব কিনা। এই জায়গাটা ঘড়ি ধরে ধরে কারা কারা প্র্যাকটিস করেছে একটু আমাকে জানাও তো, কমেন্টস অংশে জানাও একটু যে আসলে আমি ঘড়ি ধরে কারা কারা প্র্যাকটিস করেছো, ঘড়ি ধরে কারা কারা প্র্যাকটিস করেছো একটু জানাবা ডেফিনেটলি। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে আচ্ছা আমাদের একজন কমেন্টস করেছে যে হচ্ছে আমাদের একজন অভিভাবক কমেন্টস করেছে, আচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে, মাসুদ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গুড। আচ্ছা, উনি গাজীপুর থেকে গাজীপুরি লিখেছেন। আচ্ছা, যাই হোক, রিমা, আচ্ছা ওকে। এসব কিভাবে লিখবো? মিম বলেছে এভাবে কিভাবে লিখবো, তাইলে একটু দেখো ভাইয়া, কোশ্চেনটা আমরা একটু আলোচনা করি। দেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লিখতে বলছে উদাহরণ। আমি প্রশ্নতে চলে যাচ্ছি। দেখো, যেসব তৎসম শব্দে, তৎ মানে কি বলতো? তার সম অর্থ হচ্ছে সমান, মানে সংস্কৃত ভাষার সমান। যেসব তৎসমের শব্দে রশ্মি এবং কি বলতো? দীর্ঘি, মানে রশ্মি এবং কি বলতো? দীর্ঘি।
অথবা হচ্ছে রস্যু এবং কি বলতো দীর্ঘ, উভয়ই কি বলতো শুদ্ধ। মানে যেসব তৎসমের শব্দে রস্যিকারও থাকবে এবং দীর্ঘিকারও থাকবে, অথবা রস্যুকারও থাকবে অথবা দীর্ঘকার থাকবে, এই চারটাই কি সঠিক, চারটাই কি সঠিক। সে সকল শব্দে শুধু আমি কোনকার ইউজ করব, রস্যি এবং কি বলতো রস্যু ইউজ করব, এবং তার কার চিহ্ন হবে এটা, তার কার চিহ্ন হবে কোটা এটা। তার মানে মেনলি ব্যাপারটা আবার একটু রিপিট করছি, রস্যিকারও রাইট, দীর্ঘিকারও রাইট, আবার দেখো রস্যুকারও রাইট, দীর্ঘকারও রাইট। এই চারটা যদি রাইট হয় তাইলে আমি হচ্ছে এই জায়গায় কি ইউজ করব, রস্যিকার এবং কোনকার রস্যুকার ইউজ করব। এটা হচ্ছে একটা নিয়ম। কোন শব্দে, তবে তৎসমী শব্দে। কতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমার নিতে হবে দুইটা। একটা হচ্ছে কিংবদন্তি, খঞ্জনী, চিৎকার, চুল্লি, তরণী, ধমনী, ধরণী, ধমনী, নারী, পঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জুরি, মসি, যুবতী, রচনাবলী, লহরী, শ্রেণী, সরণী, সূচিপত্র, উনা, উষা। তার মানে হচ্ছে আমি আনলিমিটেড এক্সাম্পল দিয়েছি। তার মানে হচ্ছে পরীক্ষার হলে তোমার যেটাই না তোমার মনে হয় ওটা যাতে তুমি সিলেক্ট করতে পারো। এই জায়গা থেকে তোমাদেরকে আমি একটা কথা বলি, কিংবদন্তি বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি অ্যাডমিশন টেস্টে এসেছে। তার মানে আমার কথাটা হচ্ছে, আজকে যারা ক্লাসটা দেখছো ভাই, আমার কথাটা হচ্ছে যাহাই তোমার এসএসসি বোর্ড পরীক্ষা তাহাই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট। তার মানে এটার প্রমাণ এই যে কিংবদন্তি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। তার মানে আরেকটা জিনিস দেখো, তরণী, ধমনী, এই যে ধরণী মানে কি পৃথিবী। এরপরে দেখো হচ্ছে তোমাকে আরেকটা বানান বলতে চাই, এই যে সূচিপত্র বানানটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অনেকে ভুল করো। এরপরে দেখো হচ্ছে শ্রেণী বানানটা, শ্রেণী বানানটা অবশ্যই কোনকার, রস্যিকার। শ্রেণী বানানটা অনেকেই এখনও হচ্ছে ক্লাসের ভিতরে ভুল করে শ্রেণী বানানটাতে কোনকার দাও, দীর্ঘিকার দাও। তার মানে হচ্ছে ইটস এ রং কনসেপ্ট। বাট শ্রেণী বানানে কোনকার হবে, রস্যিকার হবে। কোনকার হবে, রস্যিকার হবে। এটা অলরেডি দেখতে পাচ্ছ। এই জায়গার ভিতরে খেয়াল করো, সূচিপাত্র বানানটাতে অনেকে ভুল করো। আবার দেখো হচ্ছে 2 নম্বর বানানটা দেওয়া আছে রচনাবলী। কি দেওয়া আছে, রচনাবলী। বাংলা বানানের পরবর্তীতে একটা নিয়ম পাবা তুমি, হচ্ছে রচনাবলী, বিষয়াবলী, তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি বা হচ্ছে আবলীযুক্ত শব্দগুলো সব অবশ্যই কোনকার হবে, রস্যিকার হবে। এটা মাথায় রাখবা। 2 নম্বর নিয়মটা দেখো হচ্ছে রেফের পর, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এক কথা হচ্ছে যেই বর্ণটার মধ্যে আমরা রেফ দেখতে পাবো ওই বর্ণটার ঠিক নিচে একটা ব্যঞ্জন বর্ণ হবে। তার মানে কথা হচ্ছে একটা রেফ ঠিক তার নিচে কয়টা ব্যঞ্জন বর্ণ, একটা রেফ একটা ব্যঞ্জন বর্ণ। সবাই মুখোমুখি একটু বলো, একটা রেফ একটা ব্যঞ্জন বর্ণ, একটা রেফ একটা ব্যঞ্জন বর্ণ। তার মানে যেই জায়গাটার মধ্যে রেফ থাকবে কয়টা, যেই বর্ণের উপর রেফ থাকবে একটা, রেফ থাকবে কয়টা, একটা, ঠিক তার নিচে কয়টা বর্ণ থাকবে, একটা। যেমন দেখো অর্জন, কি লিখেছি, অর্জন। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টস করে জানো তো, এই যে অর্জন বানানটা কি ঠিক নাকি রং, ঠিক নাকি রং, একটু কমেন্টস করো তো। ঠিক নাকি হচ্ছে ভুল, কোনটা একটু কমেন্টস করো তো ভাই, ঠিক নাকি ভুল। অর্জন বানানটা তার মানে হচ্ছে অ আছে, এরপরে কি আছে, রেফ আছে। তাহলে রেফের পরে কয়টা জো আছে, একটা। রেফ কয়টা, একটা। ব্যঞ্জন বর্ণ কয়টা থাকবে, একটা। তার মানে অর্জন বানানটা এটা ভুল। তাহলে এই জায়গায় দেখো হচ্ছে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য ইত্যাদির পরিবর্তে এই বানানগুলা হবে। কোন বানানগুলা হবে, এই বানানগুলা হবে। তাহলে আমি একটা কাজ করছি, তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে বানানগুলা আছে এই বানানগুলার সঠিক বানানগুলা তুমি একটু কমেন্টস অংশে লিখে জানাও তো। এই বানানগুলার সঠিক বানানটা একটু লিখে জানাও। এই মুহূর্তে আমরা হচ্ছে যে ক্লাসটা করছি আজকের ইউসিসিতে, এই ক্লাসটি হচ্ছে আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আপনারা একটু কমেন্টস অংশে আমাকে একটু জানান। আপনাদেরকে এই মুহূর্তে একটা খুশির সংবাদ দিয়ে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আচ্ছা, এখনও হচ্ছে সেকেন্ড টাইম বা হচ্ছে চালুর জন্য একটা আলোচনা চলতেছে। আশা করতেছি যে আমরা হচ্ছে খুব শীঘ্রই এমন একটা নিউজ পাবো আর কি। তোমাদের যারা হচ্ছে বড় ভাই আছে, তোমাদের যারা হচ্ছে বড় বোন আছে, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়
অকৃতকার্য হয়েছে, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা চলছে যে সেকেন্ড টাইম পরীক্ষা চালু করার এমন একটা আলোচনা চলছে আর কি। তো তোমাদেরও যেটা বলতে চাই, তোমরা যাতে হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা না দেয়া লাগে, প্রথমবারেই যাতে হচ্ছে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, তার জন্য এখন থেকে হচ্ছে তোমরা প্রস্তুতি নাও। সেটা হচ্ছে দেখো হচ্ছে অর্জন বানানটা ভুল, ঊর্ধ্ব বানানটা ভুল, কর্মবানটা ভুল, কার্তিক বানানটা কার্য, বার্ধক্য, মূর্য, এই বানানগুলা প্রত্যেকটাই হচ্ছে ভুল দেয়া আছে। বাট এইগুলা রাইট বানানগুলা আমি নেয়ামুল ভাইয়া তোমাদেরকে এভাবে লিখে দিয়েছি দেখো। এবার দেখো হচ্ছে 3 নাম্বার, সন্ধির ক্ষেত্রে ক খ গ গহ পরে থাকলে, কি থাকলে? পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত, অন্তঃস্থিত মানে কি? শেষ। ময় স্থানে কি হবে? অনুস্বার হবে। ময় স্থানে কি হবে? অনুস্বার হবে। ময় স্থানে কি হবে? অনুস্বার হবে। অহম যোগকার, তার নাম কি বলতো? অহংকার। অহম যোগকার তার মানে অহংকার। আটা বানান লিখলাম সম যোগ বাদ, তার মানে কি বলতো? হচ্ছে সংবাদ। শুভম যোগ কর, তার মানে কি বলতো? শুভঙ্কর। তার মানে খেয়াল করো, সন্ধির ক্ষেত্রে ক খ গ পরে থাকলে, এই জায়গার ভিতরে কটা কি দ্বিতীয় অংশে বা পরে আছে কিনা থাকলে, তাহলে পূর্বপদের অন্তঃস্থিত ময় স্থানে, মানে আগের পদের ময় স্থানে কি হবে? অনুস্বার হবে। কি হবে? অনুস্বার। তাহলে দেখো হচ্ছে সংবাদ, এই জায়গায় কি আছে? ম আছে। তার হচ্ছে ময়ের পরে সম যোগ বাদ, তার মানে কি বলতো? সংবাদ। তার মানে কি হচ্ছে? অনুস্বার আছে। এরপরে দেখো হচ্ছে এভাবে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্করের সন্ধি বিচ্ছেদটা কী হবে একটু কমেন্টস করো। সঙ্গীতটা কী হবে একটু কমেন্টস করো। শুভঙ্করটা কী হবে একটু কমেন্টস করো। হৃদয়ঙ্গম সংগঠন কীভাবে হবে একটু কমেন্টস করে জানাও। এবার দেখো 3 নম্বর নিয়মে আরেকটা এক্সট্রা অংশ যোগ করা আছে, সন্ধিবদ্ধ না হলে। এই জায়গাটা অনেক একটু ইম্পর্টেন্ট। দেখো সন্ধিবদ্ধ না হলে ও এর স্থানে কি হবে? ও এর স্থানে কি হবে না? অনুস্বার হবে না। ও এর স্থানে কি হবে না? অনুস্বার হবে না। তাহলে কি হবে? অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, সংখ্যা, শৃঙ্খলা, সঙ্গী, তারপরে কি বলতো? সঙ্গে সঙ্গী। তার মানে এই বানানটা সবাই জানো তোমরা, কিন্তু এই বানানটা হচ্ছে একটু অনেক বেশি ইম্পর্টেন্ট। এফ এফ আই ফাটাফাটি ইম্পর্টেন্ট, এই বানানটা একটু তোমরা খেয়াল রাখবা। ঠিক আছে, এবার দেখো আমরা চলে যাচ্ছি, এই 3টা নিয়ম অলরেডি আমরা পড়লাম। 4 নাম্বার নিয়মটা একটু তোমরা একটু রিডিং দেখো। আচ্ছা, সুরাইয়া ইসলাম কমেন্টস করেছেন, তারপর হচ্ছে সৌরভী কমেন্টস করেছেন, জিহাদ কমেন্টস করেছেন। আচ্ছা, অর্জন এর সঠিক, গুড। তারপর হচ্ছে সুরভি অনেকগুলো রাইট উত্তর কমেন্টস করেছেন, গুড, ঠিক আছে। সুরভি আমার কাছে মনে হচ্ছে বানান অংশে তার দক্ষতা অনেক ভালো আছে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? সংস্কৃত ইন প্রত্যয়ান্ত, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে দীর্ঘিকারান্ত সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে কোন কার হবে? রস্বইকার হবে। কোন কার হবে? রস্বইকার হবে। কোন কার হবে? রস্বইকার। তাহলে হচ্ছে কথাটা বুঝো একটু, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত, একটা শব্দ সংস্কৃত কিনা এটা আমরা কিভাবে বুঝবো? কোনো একটা শব্দের মধ্যে যদি আমি দীর্ঘিকার দেখি, দীর্ঘকার দেখি, তারপর হচ্ছে মূর্ধন্য ন দেখি, মূর্ধন্য স দেখি, মূর্ধন্য শয়টয় দেখি, তারপর হচ্ছে ক্ষীয় দেখি, তারপরে হচ্ছে হয়ময় দেখি, তারপর হচ্ছে হয়ময় দেখি, হয় মূর্ধন্য ন দেখি, তারপরে হচ্ছে এই যে কিছু বানান বা এই যে কতগুলো সিম্বল বা প্রতীক বললাম, এগুলো যুক্ত কোনো শব্দ যদি তুমি সাধারণত দেখতে পাও, ডেফিনেটলি ধরে নিবা ওই শব্দটা কী হবে? তৎসম শব্দ হবে। কী হবে? তৎসম। তাহলে দেখো হচ্ছে গুণী, এই বানানটা কোনকার? গুণী বানানটা লিখতে কোনকার? দীর্ঘিকার, এবং এটা কোন ন? মূর্ধন্য ন। যেহেতু মূর্ধন্য ন, তাহলে এই জায়গার ভিতরে সংস্কৃত শব্দ দীর্ঘিকার আছে, মূর্ধন্য ন আছে, দীর্ঘিকার আছে, এটা তৎসম শব্দ। তাহলে দীর্ঘিকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে কি কোনকার হবে? রস্যিকার। তা হচ্ছে গুণী, এই শব্দটা কি হয়ে যাচ্ছে? গুণী। প্রাণীর সাথে বিদ্যাটা যোগ করলে আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাবে? রস্যিকার। মন্ত্রী বানানটা যখন তুমি সিঙ্গেলে লিখবা, তাহলে মন্ত্রী বানানটা ডেফিনেটলি কোনকার হবে? দীর্ঘিকার হবে। কোনকার হবে? দীর্ঘিকার। বাট এর সাথে যদি তুমি আরেকটা কিছু যোগ করো, মন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদ, মন্ত্রীর সাথে যদি সভা যোগ করো, তাহলে হচ্ছে এই কারণে মন্ত্রী বানানটা কোনকার হয়ে যাবে? তখন রস্যিকার হয়ে যাবে। কোনকার হয়ে যাবে? রস্যিকার। এই যে দেখো
তবে এগুলির সমাসবদ্ধ রূপে ইকারের ব্যবহারও চলতে পারে। এগুলোতে কোন কার হইতে পারে? ইকারও চলতে পারে। গুণী, গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, মন্ত্রী পরিষদ। এই জায়গা থেকে এর বাইরেও আরেকটা নিয়ম আছে, একটু দেখো। আমি অল্টারনেটিভ অনেকগুলা নিয়ম তোমাদের জন্য দিয়ে রেখেছি, দেখো। ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে ত বা তয়বয় প্রত্যয় যুক্ত হলে রস্বীকার হবে। এই বানানটা আছে, দেখো, কৃতি। কৃতি বানানটা মানে হচ্ছে যখন কোনো ছাত্র সম্পর্কে বা কোনো কাজের জন্য কাউকে হচ্ছে কি দেওয়া হয়, থ্যাঙ্কস বা ধন্যবাদ দেওয়া হয়, তাহলে কৃতি বানানটা কোনকার হবে? দীর্ঘিকার। এর সাথে তয়বয় প্রত্যয় বা তা যোগ করলে আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাবে? রস্বীকার। দেখো, কৃতি এর সাথে তয়বয়, তার মানে কি বলতো? কৃতিত্ব। দায়ী বা তয়বয় যোগ করলে দায়িত্ব। প্রতিযোগী, এটা দীর্ঘিকার যুক্ত শব্দ, তার সাথে তা যোগ করলে আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাচ্ছে? রস্বীকার। এই যে দেখেন, কৃতি বানানটা লিখতে ডেফিনেটলি তোমাকে এইভাবে লিখতে হবে। এর সাথে যদি তমি তয়বয় প্রত্যয় যোগ করো, তাহলে আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাবে? রস্বীকার। আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাবে? রস্বীকার। প্রতিযোগী, এটা অনেকবার আসছে পরীক্ষায়, তা যোগ করলে কি হবে? রস্বীকার। কোনকার? রস্বীকার। তবে সিঙ্গেল কৃতি বানানটা এভাবে, দায়ী বানানটা এভাবে, প্রতিযোগী বানানটা দীর্ঘ মানে এভাবেই। এর সাথে ত বা তয়বয় যোগ করলে আগের দীর্ঘিকারটা কোনকার হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। কোনকার হয়ে যাবে? রস্বীকার। এবার দেখো, বিসর্গ শব্দের শেষে থাকবে না। বিসর্গটা সাধারণত শব্দের কোথায় থাকবে না? শেষে থাকবে না। ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ পুনঃ, প্রথমত, প্রধানত, প্রয়াত, এরপর হচ্ছে প্রয়াস, ফলত, বস্তুত, মূলত, এগুলো নিম্নলিখিত ক্ষেত্রে শব্দমধ্যস্থ বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে। যেমন হচ্ছে দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস। আচ্ছা, এবার তোমরা যারা আমাকে এই ক্লাসটা দেখছো, তোমরা একটু বলতে পারবা কে কোন কলেজ থেকে হচ্ছে এবার এইচএসসি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ? মানে তোমার কলেজের নামটা, যেহেতু তুমি তোমার কলেজকে রিপ্রেজেন্ট করছো, জাস্ট হচ্ছে কমেন্টস অংশে হচ্ছে তোমার কলেজের নামটা একটু লিখবা, শর্ট করে লিখবা, যাতে আমার হচ্ছে বুঝতে সুবিধা হয়। বা ধরো তোমাকে একটা কথা বলি, তুমি তোমার কলেজের টপার, তুমি তোমার কলেজের কি বলো তো? টপার। ধরো তুমি তোমার কলেজের টপার, বাট সারা বাংলাদেশে অনেক কলেজ আছে, অসংখ্য কলেজ আছে, বাট সেই তুলনায় এ প্লাস অত্যাধিক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন কিন্তু সেই তুলনায় অনেক কম। সো তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যাহাই তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা, তাহাই তোমার অনেকাংশে তোমার পাবলিক ইউনিভার্সিটির পড়াশোনা। সো এই দুইটা বিষয়কে একসাথে কিভাবে পড়া যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। গাইবান্ধা গভর্নমেন্ট উইমেন কলেজ, ঠিক আছে, রাজিয়া সুলতানা গাইবান্ধা থেকে, বগুড়া উইমেন্স ডিগ্রি কলেজ থেকে, ঠিক আছে, নওগাঁ সরকারি কলেজ, গুড। আচ্ছা, ঠিক আছে। আর কে কোন কলেজ একটু কমেন্টস অংশে জানাও, ঠিক আছে? তুমি তোমার কলেজকে রিপ্রেজেন্ট করছো। ওকে, আচ্ছা। এই মুহূর্তে তোমাদের আমি বাংলা, সেটা হচ্ছে দিগন্ত বর্মন সরকারি আচ্ছা, এবার তাইলে খেয়াল করেন, আমি বাংলা ফার্স্ট পেপার থেকে, বিশেষ করে বাংলা সাহিত্য অংশ থেকে কিভাবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, এই দুইটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। হ্যাঁ, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্লাস হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষায় কিভাবে বাংলা ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে, বাংলা প্রথম পত্র অর্থাৎ হচ্ছে সাহিত্য অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বিষয়টা আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করছি। তুমি একটা জিনিস দেখবা, এটা দেখার আগে তোমাকে আমি 5টা প্রশ্ন করব। সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসে যুক্ত আছো, আমি তোমাদেরকে 5টা প্রশ্ন করছি, এই 5টা প্রশ্নের একটু উত্তর দাও। তোমরা জানো যে বাংলা ফার্স্ট পেপার থেকে তোমাদের এমসিকিউ হয়ে থাকে, বিশেষ করে এই এমসিকিউ নামক হচ্ছে ভীতি তোমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমি যে কোশ্চেনটা করতে চাই, এইচএসসি বোর্ড পরীক্ষার আজকের অপরিচিতা থেকে একটা প্রশ্ন করছি, তোমরা একটু উত্তর দাও। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? আবার কোশ্চেনটা করছি, তোমরা মুখে কমেন্টস করো। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে?
অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? মা যায়, হরিশ যায়, বিনু যায়, মামা যায়, কে যায়? দেখি তো দ্রুত একটু কমেন্টস করো, কে যায়? অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? মা, হরিশ, বিনোদা, মামা, কে যায়? এটা একটা কমেন্টস করো। দ্বিতীয় যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে, খেয়াল করি, আমি যা বলিব তাই হইবে অপরিচিতা গল্পে উক্তিটি কার? আমি আবার বলছি কোশ্চেনটা, আমি যা বলিব তাহা তাই হইবে অপরিচিতা গল্পে উক্তিটি কার? অনুপমের, শম্ভুনাথ বাবুর, কল্যাণীর, নাকি হচ্ছে মামার? এখন যে কোশ্চেনটা করলাম এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে পরীক্ষা এসেছে। এর আগে যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন এসএসসি পরীক্ষায়। আরেকটা প্রশ্ন করছি, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এটা ঢাকা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন। ঢাকা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন। তাইলে এই অংশে, এমসিকিউ অংশে ভালো করার জন্য তোমাকে কি করতে হবে? এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা A+ মিস হওয়ার নাম্বার 1 রিজন হচ্ছে গদ্য ও পদ্য, মানে গল্প ও কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণ করে পড়া। আচ্ছা দেখো, 30টা এমসিকিউ তোমাদের বোর্ড পরীক্ষা আসে। এই 30টা এমসিকিউর জন্য তুমি যদি বাংলা 12টা গদ্য এবং 12টা পদ্যের প্রত্যেকটা লাইন যদি চুলছেরা বিশ্লেষণ করে পড়ো, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্র অর্থাৎ এমসিকিউ অংশে 30-এ তুমি 30 পাবা। 30-এ তুমি কি পাবা? 30 পাবা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ অংশের 15 নাম্বারের মধ্যে বাংলা ফার্স্ট পেপার থেকে, গল্প থেকে এমসিকিউ হয় 3 থেকে 4টা, কবিতা থেকে এমসিকিউ আসে হয় কয়টা? ধরো হচ্ছে 3টা বা 2টা। তার মানে হচ্ছে এই যে বাংলা ফার্স্ট পেপার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর 15 নাম্বার থেকে তুমি হচ্ছে ধরো 4-5 নম্বর ডেফিনেটলি হচ্ছে কি পেয়ে যাবা? কমন পেয়ে যাবা। কি পেয়ে যাবা? কমন পেয়ে যাবা। কেন? প্রতিটি লাইন তুমি হচ্ছে বিশ্লেষণ করে পড়বা। এই জায়গার ভেতরে তোমরা যেটা কাজ করবা, গল্প ও কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণ করে পড়ার পরে তোমাকে আরেকটা করতে হবে হচ্ছে লেখক পরিচিতিটা পড়তে হবে। লেখক পরিচিতিটার মানে হচ্ছে, আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন? তার মানে ডেফিনেটলি তুমি সালটা পারো। বাট দেখো, তোমার যে পাঠ্য বইতে যে কবি পরিচিতিটা আছে বা লেখক পরিচিতি আছে, শুধু এতটুক অংশের জন্য হয়তোবা তুমি বোর্ড পরীক্ষায় A+ পেতে পারো, কিন্তু তোমার সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে রবীন্দ্রনাথ তো একটা মহাসাগর, নজরুল তো একটা মহাসাগর, তাদের সম্পর্কে আদ্যপান্ত জানা লাগবে। সো বেসিক জায়গাটা তুমি তোমার মূল পাঠ বইয়ের যে পাঠ পরিচিতি আছে ওইটা বা লেখক পরিচিতিটা থেকে তোমার হচ্ছে ঠুটস্থ রাখতে হবে। বাট পাশাপাশি হচ্ছে তোমার এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি রাখতে হবে লেখক পরিচিতি। এরপরে যেটা বললাম হচ্ছে শব্দার্থ ও টিকা। শব্দার্থ মানে তোমার বইয়ের মধ্যে আছে যেই টিকা মানে হচ্ছে ওইগুলা যেগুলো দেখতে একটু আকৃতি বড়, বাট তোমরা বোর্ড পরীক্ষার জন্য এই টিকাগুলো অনেকে অ্যাভয়েড করো। অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে ভাইয়া আমরা শব্দার্থটা পড়ি বা টিকাটা পড়তে চাই না। এই টিকাগুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লিখিত অংশ হিসাবে আসে। কি অংশে আসে? লিখিত অংশ হিসাবে আছে। তার মাঝে প্রত্যেকটা লাইন বিশ্লেষণ গেল, লেখক বা কবি পরিচিতি গেল, শব্দার্থ টিকা গেল। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ উক্তিসমূহ। গুরুত্বপূর্ণ উক্তিসমূহ, এটা কার উক্তি, এরকম একটা প্রশ্ন আসে। যেমন একটু আগে তোমাদেরকে দুইটা হচ্ছে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নগুলো একটু আবার বলছি। দেখো, আমি যাহা বলিব তাই হইবে অপরিচিতা গল্পে উক্তিটি কার? ঢাকা বোর্ড 2025 সালে কোশ্চেনটা এসেছে। উক্তিটা কার? অনুপমের, শম্ভুনাথ বাবুর, কল্যাণীর, নাকি অনুপমের মামার? তাহলে অনেকে কমেন্টস করেছো, অনেকে রাইট উত্তর দিয়েছো। ডেফিনেটলি উক্তিটা হচ্ছে কি অনুপমের মামার। এই প্রশ্নটাই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে। আর একটা প্রশ্ন করেছিলাম, দেখো,
অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? এটাও ঢাকা বোর্ডে পরীক্ষায় এসেছিল। যায় হচ্ছে বিনোদা। যায় হচ্ছে কি বলতো? বিনোদা। আরেকটা প্রশ্ন করেছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? ডেফিনেটলি তোমরা জানো হচ্ছে 1913 সালে নোবেল পুরস্কার পান তিনি। আচ্ছা, একটু কমেন্টস করেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? কোন কাব্যগ্রন্থের জন্য হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান? এটা একটু আমাকে একটু কমেন্টস অংশে জানাবেন। উনি হচ্ছে 1913 সালে পান। ওনার যে গীতাঞ্জলি কাব্যটা আছে এটা লিখা হচ্ছে 1910 সালে। এটাকে ইংরেজিতে অনুবাদ করেন রবীন্দ্রনাথ নিজেই। ইংরেজিতে অনুবাদটা করেন হচ্ছে 1912 সালে। আর এই কাব্যগ্রন্থটার ভূমিকাটা লিখে দেন গীতাঞ্জলির ডব্লিউ.বি. ইয়েটস। উনি হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী। বাট এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন কাব্যগ্রন্থের জন্য? সেটা হচ্ছে একটু কমেন্টস অংশে জানান। আরেকটা প্রশ্ন আমি একটু আগে বলেছিলাম, যেমন একটা শব্দার্থ বললাম, দগ্গ যজ্ঞ শব্দের অর্থ কী? এটার অর্থ হচ্ছে দগ্গ যজ্ঞ শব্দের অর্থ কী? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে যজ্ঞ অনুষ্ঠান, হট্টগোল এবং হচ্ছে শিব পূজা বিপর্যয়। রাইট উত্তর হচ্ছে হট্টগোল। তার মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে শব্দার্থ থেকে তোমাদের বোর্ড পরীক্ষা এমসিকিউ আসতে পারে, পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও আসতে পারে। বারবার একটা কথা আজকের ক্লাস থেকে মেসেজটা দিতে চাচ্ছি তোমাদের কানে, যাহাই তোমার এসএসসি বোর্ড পরীক্ষা তাহাই তোমার পরবর্তী লাইফের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। সো এই জায়গায় কোনো ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই। এই জায়গাটা থেকে আমরা ইউসিসি যেই জায়গাটার মধ্যে তোমাদেরকে আজকে সচেতন করতে চাচ্ছি, যেই জায়গাটা অনেক কঠিন অংশ, সেই জায়গাটা আমরা সহজে কিভাবে পড়তে পারি। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো যদি আমি টেকনিক্যালি বলি, এক রাজার ধরো হচ্ছে কয়টা বোন? 2 বোন। কয় বোন? 2 বোন। একজনের নাম হচ্ছে মালঞ্চ, আরেকটার নাম কি বলতো? রাজস্বী। তারা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার জন্য চতুরঙ্গ এর সাথে যোগাযোগ করে নৌকাডুবি থেকে রক্ষা পেয়ে বউ ঠাকুরানীর হাটে পৌঁছালো। এবার হাট থেকে কিছু দূরে ঘরে বাইরে, হাট থেকে কিছু দূরে ঘরে বাইরে একটি ঘোড়া দেখে করুণা না করে চোখে বালি দিয়ে প্রজাপতির মতো কি করলো? পালিয়ে গেল। এই যে আমি একটা গল্প বললাম, এই গল্পের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাসগুলো চলে এসেছে। 2 বোন, মালঞ্চ, রাজর্ষি, শেষের কবিতা, 4 অধ্যায়, তারপরে হচ্ছে নৌকাডুবি, যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, তারপরে হচ্ছে একটু আগে যেটা বললাম ঘরে বাইরে, তারপরে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। এই যে কথাবার্তাগুলো বললাম এগুলো হচ্ছে তোমাকে হচ্ছে টেকনিক্যালি আমরা হচ্ছে মূল ক্লাসে হচ্ছে বলে দিব, বাট ইজিলি তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার ধরে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলা, ঠিক আছে, বলাকা কাব্যগ্রন্থগুলো আমি একটু বলার ট্রাই করছি, তোমাদের মনে থাকবে। বলাকা তার বান্ধবীর মেয়ে মানসীর জন্মদিনে নবজাতকের জন্য বনফুল নিয়ে চৈতালি মাসে চিত্রা নদীর খেয়াঘাটে অপেক্ষা করছে। তখন ঘাটের 2 মাঝি মহুয়া ও পুনশ্চ মহুয়া ও পুনশ্চ সোনার তরীতে বসে প্রভাত সঙ্গীত ও সন্ধ্যা সঙ্গীত গান গাইছে। তখন রোগশয্যায় আরোগ্য রুগীরা স্বর্গ থেকে বিচিত্রতাময় পত্রপুট নিয়ে আসা শ্যামলীকে বলল, তোমরা যদি শেষের কবিতার করিও কোমল হাতে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে? রবীন্দ্রনাথের সাথে যোগাযোগ করতে হবে। মানে একটা গল্প আকারে আমরা তোমাদেরকে এটা পড়াবো। লাস্ট তোমাদেরকে এভাবে কবি পরিচিতিগুলো আমরা টেকনিক্যালি পড়াবো, বা হচ্ছে তোমরা হচ্ছে সহজে এই জায়গাগুলো মুখস্থ রাখতে পারবা। সেটা হচ্ছে এই জায়গা থেকে তোমাদেরকে আরেকটা বিষয় তোমাদের সাথে একটু খেয়াল করি। এই যে অপরিচিতা গল্পটা আছে, অপরিচিতা গল্পের মধ্যে কয়টা রঙের নাম আছে, কয়টা ফুলের নাম আছে, কয়টা রোগের নাম আছে, কয়টা স্থানের নাম আছে, কয়টা ব্যক্তির নাম আছে, কয়টা স্থানের নাম আছে, এইগুলো কি তোমাদের কারো মুখস্থ আছে? অপরিচিতা গল্পের মধ্যে কয়টা রঙের নাম, ফুলের নাম, রোগের নাম, প্রাণীর নাম, ব্যক্তির নাম, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নামগুলা, এগুলো তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা এসএসসি বোর্ড পরীক্ষা এমসিকিউ করে আসতে পারে। পাশাপাশি হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষার পাশাপাশি হচ্ছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে, এমসিকিউ আকারে।
তাহলে এই মুহূর্তে দেখো আমি একটু বলছি, তোমরা একটু খেয়াল করো, গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি 2 মিনিটের মধ্যে এই কঠিন জায়গাটা একটু সহজ করে বলছি। দেখো, আমি বললাম বাংলাদেশে একটা বিখ্যাত নাটক আছে, বা একসময় জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট। তো এই ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনেতা শিমুল, শিমুল কী করেছে? শিমুলকে তো তোমরা জানোই, ওই যে সে কি করে না করে ওইগুলো না বললাম, আমার চেয়ে ভালো জানো। তার মানে হচ্ছে বাংলাদেশের ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনেতা শিমুল আন্ডামান দ্বীপ থেকে, আন্ডামান দ্বীপ তোমরা জানো, আন্ডামান দ্বীপ থেকে রেলগাড়িতে চড়ে, কোন গাড়িতে চড়ে? রেলগাড়িতে চড়ে। কোন গাড়িতে চলে? রেলগাড়িতে চলে তারা কোথায় গেল? লাল সবুজ পতাকা হাতে, লাল সবুজ পতাকা হাতে কলকাতার বন্ধু, কলকাতার হাবড়ার পোলে, কলকাতার কোথার? হাবড়ার পোলে বন্ধু হরিশ, গণেশ ও বিনোদার বাড়িতে গেল। এই যে দেখো, কলকাতা বললাম, বাংলাদেশ, তারপর হচ্ছে শিমুল, আন্ডামান দ্বীপ, রেলগাড়িতে চড়ে, তারপরে হচ্ছে রেলগাড়িতে চড়ে লাল সবুজ পতাকা, কলকাতা, হাবড়ার পুল, হরিশ, গণেশ, বিনোদার বাড়িতে গেল। এই যে এই যে দেখো কতগুলা ছোট ছোট বিষয় তোমাদের চলে আসছে। এরপরে যদি আমি বলি, তার বন্ধুরা তখন কলকাতার কানপুরের নায়িকা, তার বন্ধুরা তখন কানপুরের নায়িকা বকুলকে দেখতে রজনীগন্ধা ফুল হাতে প্রজাপতি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছে গুড়গুড়ি বৃষ্টির মধ্যে। কিসের মধ্যে? গুড়গুড়ি বৃষ্টির মধ্যে। তখন ফল্গু নদীতে, একটা নদীর নাম আছে, তখন ফল্গু নদীতে কালো ভ্রমর, সাপ ও রাজহংস খেলা করছিল। তার মানে আমি যদি কথা রিপিট করি, দেখা হচ্ছে কানপুর, তারপরে হচ্ছে যেমন এই যে কথাগুলো, মানে কানপুরের নায়িকাকে দেখার জন্য রজনীগন্ধা ফুল হাতে প্রজাপতি, তারপরে যে কথাগুলো বললাম হচ্ছে ফল্গু নদী, গুড়গুড় বৃষ্টি, কালো ভ্রমর, সাপ, রাজহংস, এই যে কথাবার্তাগুলো বললাম, এগুলো চাইলে আমরা কি করতে পারি? এগুলো হচ্ছে বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসতে পারি। তার মানে হচ্ছে এই যে মেসিভ যে জায়গাটা আছে, এই যে যেই জায়গাটা কঠিন মনে হচ্ছে, এই জায়গাটা আমরা হচ্ছে সহজে তোমাদেরকে মানে হচ্ছে 2 মিনিটের মধ্যে মুখস্থ করাই দিতে পারবো। এবার তাহলে আরেকটু শেষ করি। দেখো হচ্ছে তখন অনুপমের মামা পরিচালক শম্ভুনাথ সেনকে নির্দেশ দিলেন, সেটা হচ্ছে কি নির্দেশ দিলেন কি আনার জন্য? সেটা হচ্ছে তামাক আনার জন্য। এই যে তামাক আনতে গেল, এই যে বিষয়গুলো আছে, টোটালি বিষয়গুলো আমরা এভাবে পড়লে হচ্ছে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। সো তোমরা টেনশন করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে যে স্যার টেকনিকগুলো হচ্ছে পিডিএফ থাকলে ভালো হয়, টেকনিকটা অসাধারণ। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখো বলতে চাই, তোমরা হতাশ হইও না, ঠিক আছে? তোমাদেরকে আজকে ভাইয়া নেয়ামুল ভাই কিছু অ্যাসাইনমেন্ট দিবে, অ্যাসাইনমেন্টগুলো দেখো। এরপরে দেখো হচ্ছে সোনার তরী কবিতাটার মধ্যে কি কি প্রবলেম আছে। সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে লিখেছেন, এবং 42টা লাইন আছে, কোন ছন্দে রচিত, এবং হচ্ছে সোনার তরী কবিতা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে বোর্ড পরীক্ষায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, সকল বিশ্ববিদ্যালয়ে। কবিতাটা তোমরা চাইবা বেসিক্যালি মুখস্থ করার জন্য, কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা লাইন উঠে দেওয়া বলতে পারে এর আগের লাইনটা কি বা পরের লাইনটা কি, ঠিক আছে? তো কবিতার কোনো লাইন বুঝতে প্রবলেম আছে কি না, তাইলে হচ্ছে আমাদের সাথে একটু কমেন্টস করো, তাহলে আমরা হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে ব্যাখ্যা সহকারে দিয়ে দিব, ঠিক আছে? ব্যাখ্যা সহ দিয়ে দিব। কবিতার প্রত্যেকটা লাইন কারা কারা ব্যাখ্যা সহ পড়তে চাও, বা কবিতার প্রত্যেকটা লাইনের কার কার ব্যাখ্যা জানা দরকার, যদি তোমার জানতে ইচ্ছা করে বা জানা দরকার মনে করো, তাহলে একটু কমেন্টস করো, তাহলে আমি হচ্ছে কবিতা লাইনের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ তোমাকে হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? সোনার তরী কবিতার পিডিএফ লাগবে কার কার, একটু কমেন্টস করো। সোনার তরী কবিতার পিডিএফ লাগবে কার কার, একটু কমেন্টস করে দাও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কার কার পিডিএফ লাগবে জাস্ট হচ্ছে পিডিএফ লিখে একটু কমেন্টস করো, তাইলে হচ্ছে আমি বুঝবো যে আসলে তোমার পিডিএফ লাগবে। আমি আজকের ক্লাসে যারা যুক্ত আছো
তারা একটা জিনিস, একটা মেসেজ নিয়ে যাও যে নেয়ামুল ভাই বলেছে যাহাই এইচএসসি বোর্ড পরীক্ষা তাহাই হচ্ছে অ্যাডমিশন টেস্ট। তাহাই কি বলতো? অ্যাডমিশন টেস্ট। এই বিষয়টা আজকের ক্লাস থেকে তুমি হচ্ছে উপলব্ধি করো, ঠিক আছে? আচ্ছা, কার কার লাগবে একটু বলো, তাইলে আমি হচ্ছে দ্বিতীয় একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো বাংলা গ্রামারের বাংলা বানানের নিয়ম অনুযায়ী ই কার ব্যবহারের 6টি নিয়ম। ই কার ব্যবহারের কয়টা নিয়ম? 6টা নিয়ম আছে। এবং এটা হচ্ছে দিনাজপুর বোর্ড হচ্ছে কত সালে এসেছে? 2017 সালে এসেছে। ই কার মানে কি বলতো? রস্যিকার। এটার উত্তরটা দেয়া আছে, তাহলে আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। দেখো, অতৎসম, ঠিক আছে? অতৎসম মানে কি? অ শব্দের অর্থ হচ্ছে না, মানে যেগুলো তৎসম না। তাহলে তৎসম না কোন কোনগুলা? তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দ। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের যে বাংলা অভিধান বা ডিকশনারি আছে, আমাদের বাংলা অভিধান বা ডিকশনারি 100% শব্দের মধ্যে তৎসম শব্দ হচ্ছে 25%। তৎসম শব্দ হচ্ছে কত পার্সেন্ট? 25% আমাদের বাংলা অভিধান। আর তদ্ভব শব্দ হচ্ছে 60%, দেশি শব্দ হচ্ছে 2%, বিদেশি কয় পার্সেন্ট? 8%। তো অতৎসম অর্থাৎ হচ্ছে তৎসম না এমন শব্দ হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দের বানানে কোনকার ব্যবহার করতে হবে? রস্যইকার। কোনকার? রস্যিকার। বাংলাদেশি, ইরানি, তুর্কি, ইংরেজি, ফার্সি। এই মুহূর্তে আরেকটা প্রশ্ন করতে চাই, তোমরা যারা জানো তারা একটু কমেন্টস করো, ইংরেজ কোন ভাষার শব্দ? ইংরেজ কোন ভাষার শব্দ? একটু কমেন্টস করো। ইংরেজ কোন ভাষার শব্দ? একটু কমেন্টস করো। এবার তাহলে দেখো নাম্বার 2টা দেখো। নাম্বার 2, আলি প্রত্যয়ান্ত, মানে যে সকল শব্দের লাস্টে কি আছে? আলি আছে। আলি প্রত্যয়ান্ত শব্দে কোনকার ব্যবহার হবে? রস্যিকার হবে। কোনকার ব্যবহার হবে? আলি প্রত্যয়। মানে প্রত্যয় মানে কি? প্রত্যয় লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে? প দিয়ে। প্রত্যয় লিখতে প্রথম বর্ণটা কি দিয়ে? প দিয়ে। তার মানে কি? প দিয়া যদি প্রত্যয় হয় তাহলে প্রত্যয়টা শব্দের কোথায় বসবে? পরে বসবে। যে শব্দটা লাস্টে আলি থাকবে সেক্ষেত্রে কোনকার হবে? রস্যিকার। যেমন সোনালি, রস্যিকার। মিতালি, বর্ণালী, খেয়ালি, রূপালী, এগুলা কোনকার হবে? রস্যিকার। কোনকার হবে? রস্যিকার। তাহলে এখন সোনালি, রূপালী এগুলো হচ্ছে কোনকার হবে? রস্যিকার হবে। এটা বুঝলা? এখন তাহলে আমাকে একটু কমেন্টস অংশে জানাও তো, সোনালী ব্যাংক বানানটা কিভাবে? সোনালী ব্যাংক বানানটা কিভাবে? একটু কমেন্টস অংশে জানাও তো। সোনালী ব্যাংক বানানটা একটু কমেন্টস দিয়ে লিখো, অথবা রূপালী ব্যাংক এটা একটু কমেন্টসে লিখো। সোনালী বানানটা রস্যিকার, বাট সোনালী ব্যাংকটা কিভাবে হবে? রূপালী ব্যাংকটা কিভাবে হবে? দেখি তো, তোমরা একটু কমেন্টস করো, সোনালী ব্যাংক বা রূপালী ব্যাংক কিভাবে হবে? আচ্ছা, ফারিয়া হক বলেছেন। ফারিয়া হক বলতেছে ভাইয়া ইংরেজ শব্দটা একটা বিদেশি শব্দ। ফারিয়াকে আমি বলতে চাই, ভাইয়া তুমি একটু চিন্তা করো, এটা তো বিদেশি শব্দই। বিদেশের মধ্যে কি আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, নাকি হচ্ছে কোনটা? এটা আমার প্রশ্ন। যেমন ধরো আমি নেয়ামুল, ধরো তুমি আমার নাম জানো না, আজকে যে ক্লাস নিয়েছে সে একটা ছেলে, এটা তো ভাইয়া হচ্ছে কমন প্রশ্ন। বাট আমার নামটা কি? অর্থাৎ হচ্ছে স্পেসিফিক এটা কোন ভাষার শব্দ? এটা ঠিক আছে, স্পেসিফিক এটা কোন ভাষার শব্দ? একটু কমেন্টস করো। এই যে সুরাইয়া বলতেছো, আচ্ছা এই যে দেখো, সোনালী ব্যাংক বানানটা শায়লা লিখেছেন রস্যিকার দিয়ে। সুরাইয়া বলতেছে ভাইয়া দীর্ঘিকার। মৃদু বলতেছে হচ্ছে সোনালী ব্যাংক দীর্ঘিকার। আচ্ছা, ফারিহা, তারপর হচ্ছে সুরবি, তারপর হচ্ছে সুমনা, শায়লা। আচ্ছা, এই জায়গার ভিতরে মিম বলতেছে সোনালী বানানটা, ব্যাংক বানানটা রস্যিকার। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটার উত্তরটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় বানানটার আমি একটু ব্যাখ্যা দিই। আলিযুক্ত শব্দ কোনকার হবে? রস্যিকার হবে। কোনকার হবে? রস্যিকার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলা বানানের আরেকটা নিয়ম আছে, প্রমিত বাংলা নিয়মের একটা নিয়ম আছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। কোনো ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তি, কবি, সাহিত্যিক বা কোনো প্রতিষ্ঠানের নাম যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে। সোনালী ব্যাংক, ইটস কল ইনস্টিটিউশন, এটা একটা প্রতিষ্ঠান। বাট সোনালীর সাথে যখন তুমি হচ্ছে ব্যাংক শব্দটা লিখবা, সোনালী ব্যাংক,
তারা হচ্ছে কোন কার দিয়ে লেখে? দীর্ঘিকার দিয়ে লেখে। কোন কার দিয়ে লিখে? দীর্ঘিকার। বাট এটা কোন কার দিয়ে হবে? ডেফিনেটলি দীর্ঘিকার হবে। রূপালী ব্যাংক, এটা অবশ্যই কোন কার হবে? দীর্ঘিকার হবে। রূপালী ব্যাংক কোন কার হবে? দীর্ঘিকার হবে। তার মানে যদি তুমি আবার যখন শুধু সিঙ্গেল হচ্ছে সোনালী লিখবা, তখন এটা আবার কোন কার হবে? রস্যিকার। আবার দেখো হচ্ছে রূপালী ইলিশ। কোন ইলিশ বলো তো? রূপালী ইলিশ। রূপালী ইলিশ এটা তো আর হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম না, তার মানে এটা আবার কোনকার হবে? রস্যিকার। কোনকার হবে? রস্যিকার। কোনকার বলো তো? হচ্ছে রস্যিকার। ঠিক আছে, কোনকার হবে? ডেফিনেটলি রস্যিকার হবে। ঠিক আছে, আচ্ছা। এবার তাইলে হ্যাঁ, কমেন্টস করেছেন একটা ছাত্র আমাদের ইউসিসির শিক্ষার্থী আর কি, সেটা হচ্ছে ক্লিন্টন। আচ্ছা ঠিক আছে ক্লিন্টন, ক্লাস দেখছো, তোমাদের জন্য শুভকামনা রইল, এইচএসসি পরীক্ষাটা যাতে ভালো হয়। ঠিক আছে, ওকে ভাইয়া। এবার দেখো হচ্ছে 3 নম্বর বানানটা বলতেছে হচ্ছে অব্যয় পদরূপে। অব্যয় পদরূপে করিশিকার কি এর বানান কোনকার হবে? রস্যিকার হিসাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, করিশিকার কি এবং করিশিকার কি বাংলা, করিশিকার কি ইংরেজি, আচ্ছা সে উভয় ভাষায় পরিদর্শী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন গার্ডিয়ান জানতে চেয়েছেন আমাদের এইচএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তথা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইউসিতে ভর্তি কার্যক্রম চালু আছে কিনা। আচ্ছা, আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি ইউসিসিতে অলরেডি হচ্ছে অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে। অ্যাডভান্স ব্যাচে ভর্তি হলে যেটা সুবিধা, আপনি একবার পেমেন্ট করে এইচএসসি বোর্ড পরীক্ষার আগে আপনি ক্লাস করতে পারবেন এবং পরবর্তীতে এসএসসির পরীক্ষার পরেও আপনি হচ্ছে ক্লাস করতে পারবেন। এবং হচ্ছে অলরেডি আমাদের ইউসিসিতে অ্যাডভান্স ব্যাচে অলরেডি ক্লাস করছে, বিশেষ করে ঢাকা শহরের নামকরা কলেজ যেগুলা এবং ওই কলেজের প্রথম সারি যারা স্টুডেন্ট আছেন তারা অলরেডি আমাদের ইউসিসিতে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করছে। তোমরা যারা আছো চাইলে হচ্ছে তোমরা হচ্ছে জানতে পারো। এবং আমাদের হচ্ছে আমাদের ক্লাস শুক্রবার, পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবার। আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে কী বার? শুক্রবার। তোমরা জেনে থাকবা শুক্রবার, আগামী শুক্রবার ঠিক সময় হচ্ছে সন্ধ্যা 7টায় তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে আইসিটির হচ্ছে ক্লাস নেবেন ইউসিসির সিনিয়র শিক্ষক, সেটা হচ্ছে শান স্যার, উনি হচ্ছে ক্লাস নেবেন। আর আইসিটিতে তোমাদের একটা দিক নির্দেশনা দিয়ে রাখি, আইসিটির যেই টপিকসগুলোতে তুমি প্রবলেম মনে করছো এই প্রবলেমগুলো আজকে থেকে তোমরা হচ্ছে ফাইন্ড আউট করো এবং আগামী শুক্রবার ক্লাসের মধ্যে হচ্ছে স্যারকে এই কঠিন বিষয়গুলো নিয়ে তোমরা হচ্ছে কি করবা, প্রশ্ন করার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। ঠিক আছে, আচ্ছা। রিজিয়া সুরবি বলছেন সেটা হচ্ছে নামের ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করতে পারি। হ্যাঁ ডেফিনেটলি, নাম যেভাবে আছে ঠিক সেভাবেই কী করতে হবে? ব্যবহার করতে হবে। নাম যেভাবে আছে ঠিক সেভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার তাহলে দেখো পদাশ্রিত নির্দেশক টিতে রস্যিকার হবে, ছেলেটি মেয়েটি এভাবে। এরপরে দেখো হচ্ছে সাধারণ সংখ্যাবাচক শব্দের বানানে কোনকার হবে? রস্যিকার। 3, 25, কোটি, বিলিয়ন, মিলিয়ন, এটা আরেকটা বানান দেওয়া আছে জাতি, ভাষা, বিষয় ও দেশ বুঝাতে শব্দের শেষে কোনকার হবে? রস্যিকার। জার্মানি, তুর্কি, ফার্সি, আরবি, বাংলাদেশি, ইরানি, এই বানানগুলা। এবার দেখো আরেকটা প্রশ্ন দেয়া আছে দীর্ঘিকার ব্যবহারের 6টা নিয়ম। দীর্ঘিকার কোন কোন ক্ষেত্রে হবে? এরকম হচ্ছে 6টা নিয়ম লিখতে বলা হয়েছে। এই 6টা নিয়ম পিডিএফে দেয়া আছে, এই পিডিএফটা একটু দেখে নিবা। এরপরে আরেকটা বাংলা নিয়মের কোশ্চেন, এক কথায় হচ্ছে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য বাংলা বানান থেকে আসা যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আজকের ক্লাসের এই পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবা। এর বাইরে আসার তেমন কোনো সুযোগ নেই। তোমরা যারা ক্লাসটা দেখছো, নিয়ামুল ভাই যে হচ্ছে পিডিএফটা দিয়েছে, এই পিডিএফটা তোমার জন্য ইনাফ। এরপরে দেখো হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে বাংলা বানান রীতি অনুযায়ী বিদেশি শব্দের বানানের 6টা নিয়ম। বিদেশি শব্দটা লিখতে এভাবে, বিদেশি রস্যিকার। বিদেশি শব্দে ইংরেজি শব্দের বানানে জয়ও থাকে সবসময় কি হয়? দন্তস্ব হয়, যেমন রেস্টুরেন্ট, ফটোস্টেট, স্টুডেন্ট, এগুলো। তো এইরকম দেয়া আছে, এই পিডিএফটা তুমি দেখবা, তোমার জন্য অনেক ভালো হবে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন যদি আসে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা বানানে কোথায় তালব্যস্য
কোথায় মূর্ধন্যস্ব কোথায় দন্তস্ব হয় তার নিয়মগুলো লিখো। এরপরে দেখো হচ্ছে এই যে আমি হচ্ছে অনেকগুলো বানান দিয়ে দিয়েছি, তুমি একটু দেখবা, দেখলে হচ্ছে তোমার জন্য ক্লাসটা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বাংলা বানানের নিয়মটা শেষ হইল। আরেকটা প্রশ্ন দেওয়া আছে যেটা তোমাদের অনেকগুলো বোর্ডে এসেছে, দেখো কুমিল্লা বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার নিয়মই কি বলতো? নত্যবিধান। নত্যবিধান মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতে তৎসম শব্দে মূর্ধন্য নয়ের ব্যবহারটার নামই কি বলতো? নত্যবিধান। আর তৎসম শব্দে মূর্ধন্য শয়ের ব্যবহারের নিয়মটার নামই কি বলতো? সত্যবিধান। এই জায়গার মধ্যে নত্যবিধান এবং সত্যবিধান নিয়ম চালু হওয়ার আগে যে বানানগুলা মূর্ধন্য ন এবং মূর্ধন্য স দিয়া লিখা হইতো, মানে নত্য এবং সত্যবিধানের নিয়মের আগে যেই বানানগুলা মূর্ধন্য ন এবং মূর্ধন্য স দিয়া লিখা হইতো, ওই নিয়মগুলাকেই বলা হয় স্বভাবত নত্যবিধান এবং স্বভাবত কোন বিধান? সত্যবিধান। এবার দেখো আমি তোমাকে যে জায়গাটা নিয়ে যেতে চাচ্ছি এই মুহূর্তে, দেখো নত্যবিধানের কতগুলো নিয়ম দেয়া আছে, এরপরে সত্যবিধানের কতগুলো নিয়ম দেয়া আছে দেখলা। এবার নত্য এবং সত্যবিধির ব্যতিক্রমগুলো আছে, এই ব্যতিক্রমগুলা তুমি হচ্ছে দেখবা। এরপরে দেখো তোমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি যেহেতু একটা সাজেশনমূলক ক্লাস, আমি যে স্লাইডে যে টপিকসগুলো দিয়েছি এই টপিকসগুলার কোশ্চেন উত্তরের বাইরেও আরও কিছু সম্ভাব্য সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি। দেখো 9 নম্বর প্রশ্ন, দেখো এই 9 নম্বর এই প্রশ্নটা তোমরা কারা কারা এই মুহূর্তে চাইলে লিখতে পারবা আমাকে একটু কমেন্টস করো। ধরো 9 নম্বরটাই তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় 2 নম্বরে আসলো। দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানে 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এই প্রশ্নটা ইনস্ট্যান্ট কারা কারা লিখতে পারবা একটু কমেন্টস অংশে জানাও। এই প্রশ্নটা ইনস্ট্যান্ট কারা কারা লিখতে পারবা সেটা একটু কমেন্টস অংশে জানাও। পরবর্তী কোশ্চেনটা দেখো, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে রস্যি, রস্যু, ক্ষীয়, মূর্ধন্যস্ব এবং রেফ ব্যবহারের নিয়ম উদাহরণ সহ লিখো। এই প্রশ্নটা যদি তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে কোনো বোর্ডে এই প্রশ্নটা কমন পেয়ে যেতে পারো এবং এই বানানটা কে কে লিখতে পারবা একটু চিন্তা করো। এরপর প্রশ্ন দেখো, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অতৎসম শব্দের 5টা নিয়ম সহ লিখো। 5টা কি করো? নিয়ম সহ লিখো। আচ্ছা, এবার দেখো হচ্ছে পরবর্তী স্লাইডটা আছে, যেটা ছিল সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় যে অংশে, অর্থাৎ 5-এ 5 পাওয়া যাবে কোন জায়গাটায়? আমি বলেছিলাম অথবা অংশে। কোন অংশে? অথবা অংশে। দেখো ভাইয়া, বানান শুদ্ধকরণ নিম্নোক্ত বানানগুলি শুদ্ধ করে লিখো। এই জায়গার মধ্যে দেখো আমি কয়েকটা বানান লিখেছি, দেখো তো। শ্রদ্ধাঞ্জলি, ন্যূনতম, কৃষিজীবী, স্টেডিয়াম, পরীক্ষা। তোমরা এই 5টা বানান দেখি তো ইনস্ট্যান্ট কে আমাকে কমেন্টস অংশে সঠিকভাবে লিখতে পারো। এর জন্য তোমাদের 1 মিনিট সময় দিব। এই 5টা বানান কারা কারা শুদ্ধ করে লিখতে পারবে একটু কমেন্টস করো তো দ্রুত। তার জন্য ইউসিসির পক্ষ থেকে আমার নিজের লেখা ইউসিসি কর্তৃক প্রকাশিত বাংলা মুভি বইটা, তার জন্য গিফট থাকবে। সো এই 5টা বানান যারা 1 মিনিটের মধ্যে হচ্ছে কমেন্টস অংশে লিখতে পারবে। শ্রদ্ধাঞ্জলি, ন্যূনতম, কৃষিজীবী, স্টেডিয়াম, পরীক্ষা। টাইম 1 মিনিট। ওকে, আমি ঘড়ি ধরলাম 1 মিনিট, দেখি কারা কারা পারে। পারবো লিখতে, কথায় নয় কাজে বিশ্বাসী। কারণ বরিশালে একজন বিখ্যাত কবি আছেন জীবনানন্দ দাশের মা, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের ছেলে হবে, আমাদের দেশে সেই ছেলে কবে। ও আচ্ছা, ওনার কবিতা তো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কমেন্টসে বড় হবে, এরকম আর কি, নাকি? আচ্ছা, তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আমি যখন ক্লাসটা নিচ্ছিলাম তখন এই মুহূর্তে ঢাকা শহরের নামকরা প্রথম সারি কলেজের
কয়েকজন স্টুডেন্ট আমার সামনে বসা আছে, ঠিক আছে? তো তারা এসএসসি বোর্ড পরীক্ষায়, তারা হচ্ছে ঢাকা বোর্ড থেকে স্কলারশিপ প্রাপ্ত, তারা আমার সামনে বসে ক্লাসটা করছে, ঠিক আছে? এসএসসি বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে স্কলারশিপ প্রাপ্ত কয়েকটা স্টুডেন্ট আমার সামনেই বসে তারা ক্লাসটা দেখছে। তো তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে বলতে চাই, ভাই শুধুমাত্র তুমি মনে করো না যে তুমি এ প্লাস পাইলে হবে। এ প্লাস হচ্ছে আনলিমিটেড, কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সিট হচ্ছে লিমিটেড। আচ্ছা, সুমনা কমেন্টস করেছে শ্রদ্ধাঞ্জলি বানানটা রাইট, কৃষিজীবীটা রাইট, স্টেডিয়ামটা রাইট, পরীক্ষা। সুমনা, তোমার জন্য একটা কথা বলতে চাই সুমনা ভাইয়া, তুমি ন্যূনতম বানানটা লিখো নাই, এই কারণে তোমার নাম আমি বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারছি না। এবার দেখেন হচ্ছে সুরভি বলতেছেন শ্রদ্ধাঞ্জলি ন্যূনতম, কৃষিজীবী স্টেডিয়াম পরীক্ষা। আচ্ছা, ন্যূনতম বানানটা কি ঠিক আছে? আচ্ছা, ন্যূনতম সুরভি, আচ্ছা ঠিক আছে। শামীম আকন্দ বলতেছেন শ্রদ্ধাঞ্জলি ন্যূনতম, তারপর হচ্ছে কৃষিজীবী স্টেডিয়াম পরীক্ষা শ্রদ্ধাঞ্জলি। শামীম আকন্দ, ঠিক আছে। তাইলে হচ্ছে এই জায়গার ভিতরে কোনটা কাটটা রাইট উত্তর? কাটটা রাইট উত্তর একটু বলো, আমি নাম ঘোষণা করছি। ঠিক আছে, আমি এই মুহূর্তে রাইট নাম ঘোষণা করছি, কারটা রাইট হয়েছে। ঠিক আছে, কারটা হচ্ছে রাইট হয়েছে, সেটা আমি একটু দেখো। ন্যূনতম বানানটা নয় দীর্ঘকার জফলা নতম, ন্যূনতম। তাহলে এবার দেখো এই ন্যূনতম বানানটা সুরবিরটাও রং হয়েছে, শামীম আকন্দরটাও হচ্ছে রং হয়েছে। সো আমি এই মুহূর্তে পর্যন্ত কারো নাম বিজেতা বা বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারছি না, শুধুমাত্র হচ্ছে ন্যূনতম বানানটার কারণে হচ্ছে বাংলা মুভি বইটা হচ্ছে গিফট হিসাবে এই মুহূর্তে পেতে পারছো না। তোমরা যারা ইউসিসিতে ভর্তি হচ্ছে অ্যাডভান্স ব্যাচে, তোমাদের ইউসিসি ভর্তির সাথে এক সেট বই তোমরা হচ্ছে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এবার দেখো, এই তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যে বানানগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনশাল্লাহ আমি আশা করি এই জায়গার মধ্যে হচ্ছে ভুল বানানগুলো দেয়া আছে, প্রত্যেকটা ভুল বানানের শুদ্ধ রূপ দেয়া আছে, অশুদ্ধ শুদ্ধ, এরপরে দেখো এরকমভাবে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এভাবে দেয়া আছে, ঠিক আছে? এই যে দেখো, তোমাদেরকে যদি বলতে চাই, আচ্ছা এরপরে দেখো হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ সাজেশনমূলক শুদ্ধ অশুদ্ধ বানান দেয়া আছে। এই বানানগুলা তোমরা অবশ্যই দেখে নিবা, অ্যাজ এ সাজেশান হিসাবে দেখে নিবা, তাইলে হচ্ছে তোমার অনেক কি দিবে, কাজে দিবে, ঠিক আছে? এর পাশাপাশি দেখো, আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা একটু দেখো। আচ্ছা, এই যে এই বানানগুলার বাইরে তেমন প্রশ্ন আসবে না, ঠিক আছে ইনশাল্লাহ। তো তোমরা এতক্ষণ ইউসিসি থেকে আজকের এই ক্লাসটি দেখার জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং ইউসিসি অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলছে, তোমরা হচ্ছে দীর্ঘদিনের চিরপরিচিত প্রতিষ্ঠান ইউসিসির সাথে যুক্ত হয়ে তোমার এডমিশন যাত্রাটাকে সহজ করবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে একটাই কথা মাথায় রাখো, যাহাই এসএসসি বোর্ড পরীক্ষা তাহাই হচ্ছে পরবর্তী স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। আল্লাহ হাফেজ।